নমস্কার। বিয়েটা করে আমি শেষ হয়ে গেলাম। কখন হয় এরকম অবস্থা? এই বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা। জন্মছকের মধ্যে এমন কিছু যোগ তৈরি হয়, যেই যোগগুলো বিবাহের পরে নানান সমস্যা কিন্তু তৈরি করে। অনেক মানুষের জন্মছকের মধ্যে এমন কিছু যোগ রয়েছে বা দেখা যায় যে এই যোগগুলো থাকার পরে তারা যদি বিবাহ করে নেয়, এই যোগগুলোকে ঠিকঠাকভাবে না কাটিয়ে, তাহলে পরে কিন্তু দেখা যায় যে বিবাহের পরে তাদের অর্থকষ্ট, মানসিক টেনশন, নানান পারিবারিক অশান্তি এবং কর্মজীবনের মধ্যেও সমস্যা বা চাপ সৃষ্টি হয়। এবং এই সমস্যার মধ্যে পড়ে অনেক মানুষ বলে যে আগে তো আমি ভালো ছিলাম, বিয়েটা করে যেন আমার বেশি সমস্যা হতে শুরু হয়ে গেল, বিয়েটা করে যেন আমি একটা অসম্ভব মানসিক টেনশনের মধ্যে পড়ে গেলাম। কারণ বিয়েটা করার পর কিছু কিছু ছেলে বা মেয়েদের ক্ষেত্রে দেখা যায় তারা কিন্তু সত্যি বেশ কিছুটা চাপের মধ্যে চলে আসে, এবং এর কারণে অনেক স্বামী স্ত্রী রয়েছে, মানে অনেক স্ত্রী বা হাজবেন্ড যাই হোক, অনেকে আত্মহত্যা করে, ছেড়ে, ওয়াইফকে ছেড়ে বা হাজবেন্ডকে ছেড়ে অন্য কোথাও চলে যায়, এবং নানান সমস্যা তৈরি হয়, ক্রিটিক্যাল লাইফ তৈরি হয়ে যায়। আজকে আমাদের আলোচনা, কোন যোগ থাকলে, কোন কোন গ্রহ কম্বিনেশন থাকলে আপনি অনেক আগে থাকতেই বুঝে যেতে পারবেন যে আপনার বিবাহের পরে চরম অশান্তি আসতে চলেছে। তাই এই ক্ষেত্রে যারা বিবাহ করেনি এখনো, তাদেরকে অবশ্যই ওয়াকিবহাল হওয়া উচিত এবং সঠিক পদ্ধতিতে এই যে নেগেটিভ যোগগুলো তৈরি হয়েছে তার সঠিক প্রতিকার করে বিবাহ করা উচিত। আর যদি ওভার কনফিডেন্সে বিবাহ করে নেন, তাহলে কিন্তু বিবাহিত জীবনটা অনেকটাই দুর্বল হয়ে উঠবে এবং নানান অশান্তির সম্মুখীন কিন্তু আপনি প্রতিনিয়ত হতে থাকবেন। আসুন জেনে নিই আমরা কোন কোন যোগের কথা বলছি সনাতনী বৈদিক জ্যোতিষ। আমরা জানি বিবাহ বিচার করা হয় সপ্তম ভাব থেকে। এই সপ্তম ভাবের অধিপতি যদি ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ঘরে চলে যায়, এবং এই ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ঘরটা যদি সপ্তমপতির শত্রু ক্ষেত্র হয়, তাহলে কিন্তু বিবাহের পরে নানান অশান্তি এবং বড় বড় ঝামেলা কিন্তু চলে আসে। একটুখানি খুলে ব্যাপারটাকে বুঝিয়ে দিই। সপ্তমপতি নিশ্চয়ই কোনো একটি গ্রহ হবে। সেই গ্রহটার শত্রু গ্রহ কোন কোন গ্রহ আগে আপনি লিখে নিন। সেই শত্রু গ্রহদের একটা করে রাশি থাকবে। সেই রাশিটা যদি ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ঘর হয়, এবং সেই ঘরগুলো যদি শত্রু গ্রহের রাশি হয়, সপ্তমপতি শত্রু গ্রহের রাশি, আর সেখানে যদি সপ্তমপতি চলে যায়, তাহলে পরে কিন্তু বিবাহের পরে তুমুল অশান্তি দেখতে পাওয়া যায়। এছাড়াও বিবাহের জন্য নবাংশ কুণ্ডলী খুব গুরুত্বপূর্ণ। এই নবাংশ কুণ্ডলীর যদি নবম ভাব প্রচন্ড পরিমাণে পীড়িত হয়ে যায়, বা নবম ভাবের অধিপতি যদি একাধিক পাপগ্রহের প্রভাবে থাকে, তাহলে পারে কিন্তু বিবাহের পরে অনেকটা বড়, মানে অনেক বেশি চান্স থাকে অনেক সমস্যা কিন্তু তৈরি হবে, এবং বারবার মানসিক টেনশন, ডিপ্রেশন, পারিবারিক অশান্তি ক্রিয়েট হতে শুরু হয়ে যাবে। আবার বলছি, নবম ভাবের মধ্যে যদি অশুভ গ্রহ থাকে, অথবা মানে নবাংশ কুণ্ডলীর নবম ভাবে, এবং অথবা নবাংশ কুণ্ডলীর নবম পতি যদি একাধিক পাপগ্রহের প্রভাবে থাকে, তাহলে পরে কিন্তু বিবাহের পরে অনেক বড় অশান্তি আসে কিন্তু সংসারেতে। এরপরে সপ্তম ভাব এবং শুক্র, এই দুজনের ওপরেই যদি দুটি করে পাপগ্রহের প্রভাব থাকে, একটি করে পাপগ্রহের প্রভাব থাকলে তো বিবাহের পরে তুমুল অশান্তি হতে দেখা যায় কখনো কখনো, কিন্তু দুটি করে যদি পাপগ্রহের প্রভাব থাকে তাহলে অনবরত অশান্তি লেগেই থাকবে। তাহলে আপনি আপনার জন্মছকের মধ্যে সপ্তম ভাবটিকে দেখুন, এবং আপনি আপনার জন্মছকের মধ্যে শুক্র কোন জায়গায় বসে রয়েছে সেটাকে দেখুন। এই শুক্র যদি দুটি পাপগ্রহের সঙ্গে বসে থাকে, বা একটি পাপগ্রহের সঙ্গে বসে রয়েছে আরেকটি পাপগ্রহ দেখছে, এরকম কন্ডিশন থাকে, এবং সপ্তম ভাবটিও যদি পাপগ্রহের দ্বারা পীড়িত হয়ে থাকে, মানে কোনো পাপগ্রহ সপ্তম ভাবে বসে রয়েছে, তো ডেফিনেটলি বিবাহের পরে কিন্তু
আপনি বলবেন যে বিবাহটা করে আমি ভুল করলাম। এছাড়াও পয়েন্ট আছে আরো। জন্মছকের মধ্যে শুক্র গ্রহটি আমরা জানি যে আহ, বিবাহের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, কারণ রোম্যান্স, ভালোবাসা এবং মিলে ঝুলে চলার একটা প্রবণতা এবং তার সঙ্গে সঙ্গে আর্থিক স্ট্রেংথকে ঠিকঠাক রাখা, এগুলো কিন্তু শুক্র থেকে আমরা আহ, দেখি আর কি। শুক্র কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসা, সেই ভালোবাসাটাকে কিন্তু কন্ট্রোল করে। এই শুক্র যদি জন্মছকের মধ্যে নিচস্থ হয়ে যায় তাহলে পরে কিন্তু, এবং শুধু নিচস্থ হয়ে গেলে হবে না, দেখুন শুক্র নিচস্থ হয় বুধের ঘরেতে, তো বুধ হচ্ছে শুক্রের মিত্রক্ষেত্র, এই জন্য শুক্র নিচস্থ হয়ে গেলে এই ফল হবে না। শুক্র নিচস্থ হয়ে যদি একটি পাপক গ্রহের দ্বারা প্রভাবিত হয়ে থাকে, মানে শুক্র জন্মছকের মধ্যে নিচস্থ হয়ে গেছে এবং শুক্রের সঙ্গে আরেকটি পাপক গ্রহ বসে রয়েছে, তাহলে পরে কিন্তু বিয়ের পর আর্থিক লস এবং স্বামী স্ত্রীর মধ্যে একটা মনোমালিন্য অটোমেটিক্যালি তৈরি হয়। এর ফলে স্বামী কখনো ডিপ্রেশনে থাকে অথবা স্ত্রী ডিপ্রেশনে থাকে। এর এর ফলে কিন্তু অনেক সময় বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি হয়, মানে একটা বিবাহ করার পর আবার একটা অন্য সম্পর্ক তৈরি হয়। এই বিষয়টার কারণে কিন্তু অনেক সময় ঘটে। তো এটার ফলেও কিন্তু অশান্তি বাড়ির মধ্যে চরম তৈরি করতে পারে বিবাহের পরে। শুক্র যদি আহ অষ্টম বা দ্বাদশ ঘরে থাকে, পাপক গ্রহের সঙ্গে বসে থাকে, শুক্র অষ্টম দ্বাদশে ভালো বলা হয়েছে, শাস্ত্র বলেছে যে শুক্র অষ্টমে গেলে বা দ্বাদশে গেলে ভালো ফল দেয়। কিন্তু বিষয় হচ্ছে শুক্র যদি অষ্টম বা দ্বাদশে কোনো পাপক গ্রহের সঙ্গে বসে থাকে তাহলে পারে কিন্তু এই শুক্র বিবাহের পরে চরম অশান্তি নিয়ে আসবে, পারিবারিক ঝামেলা এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আহ, আহ, একটা মানসিক ডিস্টেন্স তৈরি করার চেষ্টা করবে এবং তার সঙ্গে সঙ্গে আর্থিক লস এবং আহ, আপনার ওয়াইফ বা হাজবেন্ডের কিছু ব্যবহার আপনাকে প্রচন্ড দুঃখ দেবে এবং দেখা যাবে যে আপনি বিবাহের পরে, মানে এরকম যদি আপনার জন্মছকে থাকে শুক্র অষ্টম বা দ্বাদশ ঘরে কোনো পাপক গ্রহের সঙ্গে বসে রয়েছে, তাহলে বিবাহের পরে কিন্তু বারবার আপনি মনে করবেন যে এই বিবাহটা না করলে ভালো হতো বা এই বিবাহটা আমি এক্ষুনি ডিভোর্স করিয়ে নিই, এরকম একটা স্থিতি তৈরি করবে এবং হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে সৌজন্যমূলক ব্যবহার সেটা কিন্তু অনেকটাই কম করিয়ে দেবে। আবার যদি আমরা দেখি সপ্তম ভাবের মধ্যে যদি রাহু, কেতু, শনির মতো গ্রহ থাকে তাহলেও অশান্তি নিয়ে আসে। এবার আপনি বলবেন যে বহু মানুষের তো সপ্তম ভাবের মধ্যে রাহু, কেতু বা শনির মতো গ্রহ রয়েছে, সবার তো ডিভোর্স হয়নি বা সবার তো বিবাহিত জীবনে অশান্তি নেই। হ্যাঁ, দেখুন সপ্তম ভাবের মধ্যে রাহু, কেতু, শনির মতো যদি গ্রহ থাকে তাহলে ডেফিনেটলি বিবাহিত জীবনে অশান্তি আনবেই আনবে। কিন্তু রাহু, কেতু, শনি থাকলে অশান্তি তো হবেই সর্বদা, কিন্তু অশান্তিটা বাইরে আসবে তখন যখন লগ্নপতি প্রচন্ড ডাউন হয়ে যাবে বা লগ্নটা প্রচন্ড কমজোর হয়ে যাবে। তাহলে লগ্ন যদি কোনো মানুষের স্ট্রং থাকে তাহলে, এবং তার সপ্তম ভাবের মধ্যে রাহু, কেতু, শনির মতো গ্রহ, তাহলে পারে কিন্তু সে পরিবারের মধ্যে অবশ্যই ঝামেলা করবে, ঝামেলার মধ্যে পড়বে বারবার, কিন্তু সেটা প্রকাশ্যে সে বলবে না। কিন্তু যদি সপ্তম ভাবে রাহু, কেতু, শনির মতো গ্রহ থাকে এবং লগ্নপতিও প্রচন্ড ডাউন হয়ে যায় বা লগ্ন প্রচন্ড পীড়িত হয়ে যায়, তাহলে পারে কিন্তু এই ঝামেলা পরিবারের মধ্যে আর থাকবে না। এই ঝামেলা কিন্তু বাদকে বাতাঙ্গার হবে এবং প্রচন্ড অশান্তি হবে, মানসিক ডিপ্রেশন তো আসবেই আসবে এবং আপনাদের পরিবারের মধ্যে ঝামেলা, স্বামী স্ত্রীর ঝামেলা আস্তে আস্তে বাইরেও চলে আসবে, অর্থাৎ পাড়ার পাড়ার মধ্যে ছড়িয়ে যাবে, এরকম ব্যাপারও কিন্তু ক্রিয়েট হয় অনেক সময়। দেখুন দ্বিতীয় ভাব খুব গুরুত্বপূর্ণ, কারণ দ্বিতীয় ভাব থেকে আমি পরিবার বিচার করি, দ্বিতীয় ভাব থেকে আমার আর্থিক স্ট্রেংথ বিচার করা হয়। তাই দ্বিতীয় ভাবের মধ্যে যদি একাধিক পাপক গ্রহ থাকে, একাধিক, এবং দ্বিতীয় ভাব থেকে মুখের বাক্য, এই মুখের বাক্য কিন্তু বিবাহিত জীবনে অনেক সমস্যা নিয়ে আসে। এমন স্বামী স্ত্রী আমি দেখেছি যেই স্বামী স্ত্রীর মধ্যে একটু গরমাগর্মি হয়ে গেলে এত কুৎসিত ভাষা প্রয়োগ করা হয় বা প্রয়োগ করে, যেই ভাষাটা শুনে অটোমেটিক্যালি মাথা গরম হয়ে যাবে। তো এই কারণে আমি বলছি দ্বিতীয় ভাবের মধ্যে যদি পাপক গ্রহের প্রভাব থাকে, দুটি পাপক গ্রহ, তাহলে পারে কিন্তু আপনি বলতে বাধ্য হবেন যে বিবাহটা করে আমি ভুল করেছি। কারণ
বিবাহটা করে আমি যা অসম্মানজনক কথা শুনছি, এর থেকে বিবাহ না করলেই ভালো হতো। হ্যাঁ, আপনি যেই মানুষটির সঙ্গে বিবাহ করছেন তার দ্বিতীয় ঘরের মধ্যে, তার সেকেন্ড হাউসের মধ্যে যদি পাপগ্রহ, দুটি পাপগ্রহ থাকে, তাহলে পারে কিন্তু বিবাহ করার পর কিছু ঝামেলা যদি হয়, তাহলে সেই মানুষটি, অর্থাৎ যাকে আপনি বিয়ে করেছেন, সেই মানুষটি এমন এমন কথা আপনাকে বলবে, এমন এমন ধিক্কারজনক কথাবার্তা বলবে, যেটা শুনে আপনি কিন্তু বলতে বাধ্য হবেন যে বিবাহটা করে আমি ভুল করেছি, আমি বিবাহটা না করলেই ভালো হতো, বিবাহ না করেই আমি ভালো আছিলাম। তো এইরকম কম্বিনেশন যদি আপনার জন্মছকের মধ্যে থাকে, তাহলে হুট করে বিবাহ করে নেবেন না। সঠিক পদ্ধতিতে এগোন এবং সঠিকভাবে কার সঙ্গে বিয়ে করছেন আগে দেখুন, এবং যদি কোনো সমস্যাটাকে প্রতিকার করে তারপরে এগোন, তাহলে পারে কিন্তু সমস্যাগুলোকে কিছুটা হলেও মেটাতে পারবেন। নচেত হুট করে যদি একটা চলে যান এবং যদি একটা কনফিডেন্সিয়াল মনে করেন ও আমার কিছু হবে না, তাহলে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন। দেখুন, আপনাকে ভয় দেখানো আমার উদ্দেশ্য নয়। আসলে উদ্দেশ্য হচ্ছে ওয়াকিবহল হওয়াটা খুব জরুরি এই ক্ষেত্রে। তো যাই হোক, খুব সামান্য করে বোঝাবার চেষ্টা করলাম। পরের দিনকে আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য নমস্কার। অনেক অনেক শুভরাত্রি।